হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব পিএসসি মিসলেনিয়াস 2021-এ যেই এক্সাম হয়েছিল মেইন এক্সামের ইংলিশ কোশ্চেন্সগুলো। তো ভিডিওটা তোমাদের জন্য যারা মেইনস এক্সামের জন্য মানে প্রিলি হওয়ার পর মেইনস যে এক্সাম হবে এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এখনও তো প্রিলি হয়নি, প্রিলির পরেই মেইন হবে। তারপরে যারা প্রিপারেশন নিতে চাইছো, তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য যে কোনো বা সেন্ট্রালের যে কোনো ডেসক্রিপটিভ এক্সামের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বলবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। সো দেখো, এখানে কোশ্চেনটা পুরোটুকু দেখে নিই। মিসলেনিয়াসে কিন্তু 1.5 ঘন্টা টাইম থাকে, পেপার 2-তে হয় 1.5 ঘন্টা টাইম থাকে, আর ফুল মার্কস 150 মার্কের। ঠিক আছে? তো এখানে দেখো, সবার প্রথমে ট্রান্সলেশন রয়েছে দুটো, 40 মার্ক, 20 মার্ক করে, মোট 40 মার্ক। ঠিক আছে, এটা ট্রান্সলেট করতে হবে ইংলিশে। তারপর দেখো রয়েছে একটা প্রেসি রাইটিংটা 40 মার্ক। এইটা তোমার পুরো প্যাসেজটা পড়ে তোমার প্রেসি রাইটিং তোমার লিখতে হবে। তারপর দেখো নাম্বার 3, এখানে রয়েছে একটা রিপোর্ট রাইটিং, এটাও 40 মার্কের, 200 ওয়ার্ডসের মধ্যে এখানে লিখতে হবে। তারপরে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কিছু সেন্টেন্স কারেকশন রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু 2 মার্ক করে 5টা করে করতে হবে। দেখো 10-10 করে লেখা। লাস্টে এটা রয়েছে হলো ফ্রেজ দিয়ে, ইডিএম দিয়ে তোমার মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, সো ওয়ান বাই ওয়ান আমরা করছি। দেখো, সবার প্রথমে যেটা রয়েছে ট্রান্সলেশনটা এখানে প্যাসেজ টাইপে এরকমভাবে তোমাদের লিখতে হবে, এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরকম 1 বাই 1 লাইনে এরকম দিয়ে দিয়ে বোঝাচ্ছি পরে। ঠিক আছে, এখানে পুরোটা এখানে পড়ি। দেখো, 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায়। যাই হোক, এখান থেকেই পড়ি। 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায়। এটা যদি আমরা সেন্টেন্সে লিখি, কীরকমভাবে লিখব? ইন দ্য আর্লি ডেজ অফ নভেম্বর, নভেম্বরের প্রথম দিকে। ঠিক আছে, লীলাবতী ওয়েন্ট টু শান্তিনিকেতন ফর সাম পার্সোনাল ওয়ার্ক, কিছু পার্সোনাল কাজের জন্য লীলাবতী শান্তিনিকেতন যায়। তো এইখানে দেখো, তোমরা যারা ডেসক্রিপটিভ এক্সামের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও না কেন, আমাদের কিন্তু বেসিক গ্রামার, সেন্টেন্স কনস্ট্রাকশন কীভাবে করতে হয়, প্লাস ভোক্যাব, এগুলো কিন্তু জানা দরকার। এর জন্য আমার চ্যানেলে আমি আগেই অনেক ভিডিও দেওয়া রয়েছে, পুরো গ্রামার কমপ্লিট করা, ভোক্যাবসে যে সমস্ত দরকার ডেসক্রিপটিভেরও, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, তারপর লাইনটা দেখো, ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য। ডিউরিং হার স্টে দেয়ার, মানে ওখানে থাকাকালীন সময়ে, ওয়ান ডে কিছু সময় নিয়ে, বা ফর এ ওয়াইল এরকম যদি কিছু সময়ের জন্য, ঠিক আছে, বা ওয়ান ডে এরকম আমরা লিখতেই পারি। শি ওয়েন্ট টু নানুর, নানুর গেছিল টু ভিজিট দ্য মেমোরিয়ালস অফ চণ্ডীদাস অ্যান্ড রাম, রাম এবং চণ্ডীদাসের মেমোরিয়াল দেখার জন্য গেছিল। ঠিক আছে, তারপর দেখো পরের সেন্টেন্স, ওর সঙ্গী বিশ্বভারতী একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর, তার যে সঙ্গী মৃত্যুঞ্জয় ধীবর, তিনি কী ছিলেন? একজন বিশ্বভারতীর একজন স্কলার। আর কম্পেনিয়ন, তার সঙ্গী মৃত্যুঞ্জয় ধীবর, ওয়াজ আ স্কলার অ্যাট বিশ্বভারতী। ওকে, তারপর দেখো, ওর বাড়ি নান্নুরের কাছের গ্রামে, নান্নুর ভিলেজ ওয়াজ ক্লোজ টু হিজ হোম। সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালি ধানের ভরা বাংলার মাঠ ক্ষেত দেখার জন্য। আর্লি ইন দ্য মর্নিং লীলাবতী সেট আউট টু সি দ্য গোল্ডেন প্যাডি ফিল্ডস অফ বেঙ্গল। ওকে, তারপর দেখো, তার উপর নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে আরও কত কিছু। মোর ওভার টু সি চণ্ডীদাসেস বার্থ প্লেস অফ নান্নুর অ্যান্ড সো অন। নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ। অ্যাট দ্য এন্ট্রান্স টু নান্নুরস বার্থ প্লেস দেয়ার স্টুড এ বিউটিফুল ডেকোরেটেড গেট। দেখো, তোরণ বলতে একটা ডেকোরেটেড গেটকে বোঝায়। ঠিক আছে, প্রবেশ পথ যেটা ডেকোরেশন রয়েছে খুব সুন্দর, সেটাকে বলা হয় তোরণ। তারপরের সেন্টেন্স, তোরণের চিন্তাভাবনা রূপসজ্জা নন্দলাল বসুর। দ্য থট অ্যান্ড ডেকোরেশন বিহাইন্ড দ্য গেট ওয়াজ নন্দলাল বসু। নন্দলাল বসুরই কিন্তু চিন্তাভাবনা এবং থট ছিল কি, যে রূপসজ্জা, ডেকোরেশন অ্যান্ড থট, চিন্তাভাবনা নন্দলাল বসুরই ছিল। বিহাইন্ড দ্য গেট, গেটের যে গেট বলতে যে তোরণটা রয়েছে, ডেকোরেটেড গেট, সেটা কী ছিল? ওয়াজ নন্দলাল বসুর। তারপর দেখো,
তার ওপর লেখা সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই, কি সাংঘাতিক কথা। অন ইট ওয়াজ রিটেন, তার ওপর লেখা। অ্যাবভ অল ইজ হিউম্যানিটি, সবার ওপরে মানুষত্ব। দের ইজ নাথিং গ্রেটার দ্যান দ্যাট, এর থেকে কিছু নেই আর। হোয়াট আর ট্রেমেন্ডাস থট, কি সাংঘাতিক কথা। লীলাবতী, কথাটা লীলাবতী আগে তো শুনেছে, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিল। অলদো লীলাবতী হ্যাড নোন হিজ ফেমাস দিস ফেমাস সেইং বিফোর, যে কথাটা এটা লীলাবতী আগেও শুনেছে, বাট সিইং ইট অ্যাট নান্নুর টাচড হার ইভেন মোর ডিপলি, কিন্তু সেটা নান্নুর এখানে দাঁড়িয়ে সেটা সেই জায়গার মধ্যে উপস্থিত থেকে সেটা শুনে তার মনকে আরও ভীষণভাবে নাড়া দিয়েছিল। ঠিক আছে। লীলাবতী সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে। থ্রু আউট হার লাইফ, সারা জীবন ধরে তার জীবনে, শি হ্যাড উইটনেসড মেনি ক্রুয়েল অ্যাক্টস কমিটেড ইন দ্য নেম অফ কাস্ট অ্যান্ড রিলিজন। রিলিজন এবং কাস্ট জাতপাতের ওপর ডিপেন্ড করে অনেক নিষ্ঠুরতা সারা জীবন সে দেখেছে। আর চণ্ডীদাস, চণ্ডীদাস ছিলেন কয়েকশো বছর আগে ধোপানি রামের প্রেমে মশগুল। অ্যান্ড অন দ্য আদার সাইড, অন্যদিকে কি, মোর দ্যান হান্ড্রেডস ইয়ার এগো, অনেক মানে শত শত বছর আগে, কয়েকশো বছর আগে, চণ্ডীদাস হ্যাড ফলেন ইন লাভ উইথ আ ওয়াশার উইম্যান নেমড রামে। চণ্ডীদাসের পদাবলী নামই হলো চণ্ডীদাসের পদাবলী, রামী চণ্ডীদাসের পদাবলী। ঠিক আছে, চণ্ডীদাসের যে পদাবলী লিখেছিল সেটার নামই হলো রামী চণ্ডীদাসের পদাবলী। চণ্ডীদাসের কালেকশন অফ সংস, পদাবলী বলতে এক ধরনের কিন্তু গীতি কবিতা। ঠিক আছে, এখানে সংস বলা হচ্ছে। অফ সংস কেম টু বি নোন অ্যাজ রামী চণ্ডীদাসেস পদাবলী। এখানে একটা ট্রান্সলেশন হয়ে গেল। তারপরে দেখো 2 নম্বরের ট্রান্সলেশন। বুধবার সন্ধ্যা থেকেই কেঁদে চলেছে নাপোলি। নাপোলি একটা শহরের নাম। ঠিক আছে, সেটাই বলছে বুধবার সকাল সন্ধ্যা থেকেই কেঁদে চলেছে নাপোলি। সিন্স ওয়েডনেসডে ইভিনিং নাপোলি হ্যাজ বিন ক্রাইং, বা এরকমও বলতে পারি নাপোলি হ্যাজ বিন ক্রাইং সিন্স ওয়েডনেসডে ইভিনিং। দক্ষিণ ইতালির ছোট্ট শহরটিকে দিয়েগো মারাদোনা তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। দিয়েগো মারাদোনা ব্রড দি স্মল সিটি বিফোর দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দরবারে বলতে সবার চোখের সামনে তুলে ধরেছিল। ফুটবল ঐতিহ্য মিলনের থেকে অনেক পিছিয়ে নাপোলি। নাপোলি ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম ট্র্যাডিশনাল ফুটবল, যে ঐতিহ্যের ফুটবল রয়েছে তার থেকে কিন্তু নাপোলি অনেক পিছিয়ে ছিল। এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থা তেমন ভালো ছিল না। দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ দ্য পিপল অফ নাপোলি ওয়াজ নট গুড। এমন একটি শহরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নাপোলিবাসীরা চিরকাল মারাদোনাকে দেবতার আসনে রাখবেন। ফর দিস রিজন, এই কারণেই দ্য পিপল অফ নাপোলি, নাপোলির জনগণ উইল অলওয়েজ রিগার্ড মারাদোনা অ্যাজ দ্য গড, ভগবান হিসাবে কিন্তু মারাদোনাকে নাপোলির মানুষ সবসময় স্মরণ করবে বা রাখবেন দেবতার আসনে। বুধবার রাতে সেটাই আবার প্রমাণ হলো। দিস ওয়াজ ওয়ান্স এগেন এভিডেন্ট অন ওয়েডনেসডে নাইট আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে। সেটা কিন্তু আবার দেখো আফটার হিজ ডেথ এটা লেখার দরকার নেই, কারণ এখানে শুধুমাত্র বুধবার রাতে সেটাই আবার প্রমাণ হলো, শুধু নাইট অবধি থাক। দিস ওয়াজ ওয়ান্স এগেইন এভিডেন্ট অন ওয়েডনেসডে নাইট। তার মৃত্যুতে নাপোলির নাগরিকরা ডাউনটাউন এলাকায় মিছিল করেন। দ্য সিটিজেন্স অফ নাপোলি সেট আপ প্রসেশন ইন দ্য ডাউনটাউন এরিয়াস অফ দ্য সিটি অন হিজ ডেথ। ঠিক আছে, তার মৃত্যুর কারণে নাপোলিতে কিন্তু প্রসেশন করেছিল সব জনগণরা। যদিও সেখানে এখনও করোনার প্রচণ্ড প্রকোপ, এই যে প্যাসেজটা দেখছো এটা করোনাকালীন, সেই জন্য বলছে যদিও সেখানে এখনও করোনার প্রকোপ, অলদো যদিও দেয়ার ইজ স্টিল সিভিয়ার আউটব্রেক অফ করোনা। ওকে, ইতালি সরকার এই শহরটিকে এখনও রেড জোন হিসাবে চিহ্নিত করে রেখেছে। দ্য ইটালিয়ান গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য সিটি আ রেড জোন স্টিল নাও। কিন্তু শৃঙ্খলাপরায়ণ ইতালিয়ানরা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মারাদোনার জন্য বুধবার রাতে পথে নেমেছিলেন। কিন্তু দ্য ডিসিপ্লিনড ইটালিয়ানস ইগনোরড দ্য রেস্ট্রিকশনস। ইতালিয়ান যে শৃঙ্খলাপরায়ণ ইতালিয়ানরা রয়েছে তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিল এবং কেম আউট অন টু দ্য স্ট্রিটস, রাস্তায় বেরিয়েছিল, টু পে ট্রিবিউট টু মারাদোনাকে ট্রিবিউট দেওয়ার জন্য, অন ওয়েডনেসডে নাইট, বুধবার রাতে। ঠিক আছে, এইখানে যদি আমরা নর্মাল
ওই দেখো, না মারাদোনার জন্য, ফর মারাদোনা, এরকমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ট্রিবিউট দেওয়ার জন্যই তো মানুষ মানে মারা গেছে, তার জন্যই তো এসেছিলো রাস্তায়, এই জন্য এখানে পে ট্রিবিউট লিখেছে। ওকে, তারপরে দেখো, বয়স্করা মিছিলে পা না মেলালেও মোমবাতি হাতে দাঁড়িয়েছিলেন, মোমবাতি হাতে দাঁড়িয়েছিলেন নিজেদের বাড়ির সামনে। দ্য এজেড পিপল, বয়স্ক মানুষরা, হু কুড নট জয়েন দ্য গ্যাদারিংস, বা যে প্রসেশনটা রয়েছে, হু কুড নট জয়েন দ্য প্রসেশনও বলতে পারো। ওকে, স্টুড আউটসাইড দেয়ার হোমস, তাদের বাড়িগুলোর সামনে দাঁড়িয়েছিলেন, হোল্ডিং ক্যান্ডেলস, হাতে মোমবাতি নিয়ে। অনুরাগীরা গান গেয়েও শ্রদ্ধা জানান বিশ্ব ফুটবলের রাজপুত্রকে। দ্য অ্যাডমায়ারার্স, যারা অনুরাগী, অলসো স্যাং সংস, গান গেয়েছিলেন, টু এক্সপ্রেস দেয়ার রেসপেক্ট, তাদের রেসপেক্ট প্রকাশ করার জন্য, ফর দ্য প্রিন্স অফ দ্য ওয়ার্ল্ড, ফুটবলের রাজপুত্রকে। তো দুটো ট্রান্সলেশন হয়ে গেল। তারপরে দেখো রয়েছে প্রেসি রাইটিং। তো প্রেসি রাইটিংয়ে মেন যে নিয়ম সেটা হলো, তোমাদের এখানে বলছে একটা সুইটেবল টাইটেল, এটা পরে দেখো যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে, গিভ আ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড আ সুইটেবল টাইটেল। তো এই পুরো প্যাসেজটা আমাদের পড়তে হবে, পরে আমাদের বুঝতে হবে, ঠিক আছে, যে কোন বিষয়ে কী বিষয়ে পড়লে তো আমরা বুঝতেই পারবো। তো আমাদের তখন একটা টাইটেল ভাবতে হবে, সেটা পড়ে কপিল দেবের সম্পর্কে লেখা, কপিল দেব আর লেজেন্ডারি ইন্ডিয়ান ক্রিকেটার, এটা দিয়েছি এর টাইটেল। এবং আমাদের যখন পুরো প্যাসেজটা পড়বো, পড়ে তার 1/3 আমাদের লিখতে হয়, ঠিক আছে, যে সামারি বা প্রেসি আমরা লিখবো, তার 3/1 আমাদের লিখতে হবে। যদি 100টা ওয়ার্ড থাকে, চেষ্টা করতে হবে 33টা ওয়ার্ডের মধ্যে আমাদের, 33 থেকে 35টা ওয়ার্ডের মধ্যে আমাদের যে প্রেসি বা সামারি রাইটিংটা সেটা কমপ্লিট করে। তো পুরোটা পড়ি দেখো। কপিল দেব ইজ আ ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার, এখানে পড়ছি, এটা কোশ্চেনে দেওয়া রয়েছে, কপিল দেব ইজ আ ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার, হি ওয়াজ আ মিডিয়াম ফাস্ট বোলার অ্যান্ড আ হার্ড হিটিং মিডল অর্ডার ব্যাটসম্যান। দেব বলতে কপিল দেবকেই বোঝাচ্ছে, ঠিক আছে। দেব ইজ widely regarded as one of the greatest of all rounders to play the game of cricket. He is also regarded as one of the greatest captains in the history of cricket. He was named by Wisden as the Indian Cricketer of the Century in 2002. Dev captained the Indian cricket team and that won the 1983 Cricket World Cup. He was India's national cricket coach between October 1999 and August 2000. ঠিক আছে, 2000 সালে। He retired in 1994, holding the world record for the greatest number of wickets taken in Test cricket, a record subsequently broken by Courtney Wells in 2000. এটা একটা মানে যে এখানে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের নাম কোর্টনে ওয়েলস, 2000 সালে, ঠিক আছে, সেখানে সাবসিকুয়েন্টলি টেস্ট ক্রিকেটে সেখানে গ্রেটেস্ট নাম্বারে উইকেট পেয়েছিল। অ্যাজ দ্য টাইম হি ওয়াজ অলসো ইন্ডিয়াস হাইয়েস্ট উইকেট টেকার ইন বোথ মেজর ফর্মস অফ ক্রিকেট, টেস্ট অ্যান্ড ওডিআই। ওডিআই এবং টেস্টে দুটোর মধ্যে ইন্ডিয়াতেও সেই টাইমেও কিন্তু সবথেকে বেশি উইকেটস তিনি পেয়েছিলেন। হি ইজ দ্য ফার্স্ট প্লেয়ার টু টেক 200 ওডিআইস উইকেটস, সে প্রথম প্লেয়ার ছিলেন যে 200টা কিন্তু ওয়ান ডে ইন্টারন্যাশনালে সে উইকেট পেয়েছিল। হি ইজ দ্য অনলি প্লেয়ার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ক্রিকেট টু হ্যাভ টেকেন মোর দ্যান 400 উইকেটস, 434টা মোট, and scored more than 5,000 runs in Test, making him one of the greatest all-rounders to have played the game. On 11th March 2010, Dev was inducted into the ICC Cricket Hall of Fame. He is considered to be the Renaissance man in Indian cricket. তো দেখো, এখানে যখনই তোমরা পড়বে, অবভিয়াসলি 2-1 বার পড়ে নিতে হবে তোমার, ঠিক আছে। একবার পড়ে যদি সম্পূর্ণটাই, এখানে এটা একদম ইজি রয়েছে, একবার পড়লেই হয়ে যাবে। যদি দরকার পড়ে 2বার পড়বে, অনেকবার পড়ার পরীক্ষায় টাইম পাবে না। তো এইটা 1/3 এখানে লিখেছি, এটা পড়ে ভালোভাবে বোঝাচ্ছি। দেখো, কপিল দেব, সবার প্রথমে আমাদের দিতে হবে কি একটা টাইটেল, কপিল দেব আর লেজেন্ডারি ইন্ডিয়ান ক্রিকেটার। দেখো, কপিল দেব ইজ ওয়ান অফ ইন্ডিয়াস দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স। কপিল দেব হলো ভারতবর্ষে যত মানে মহৎ গ্রেট ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে একজন। অ্যান্ড ফাইনেস্ট
অলরাউন্ডার্স, এবং যত অলরাউন্ডার রয়েছে তাদের মধ্যে আ মিডিয়াম ফাস্ট বোলার, পাওয়ারফুল মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন, একজন আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন। হি লেড ইন্ডিয়া টু ইটস হিস্ট্রিক 1983 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভিক্টরি। তার কারণেই মানে সেই তখন ক্যাপ্টেন ছিল যখন ইন্ডিয়া সবার প্রথম ওয়ার্ল্ড কাপ পায় 1983 সালে। হি রিটায়ার্ড ইন 1994, রিটায়ার করেছিল 1994 সালে অ্যাজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট টেস্ট উইকেট টেকার, সব থেকে ওয়ার্ল্ডের কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার ছিল, অ্যান্ড ইন্ডিয়াস অ্যাজ ওয়েল, এবং ইন্ডিয়ারও মানে সারা মানে পৃথিবীর তো ছিলই, ভারতবর্ষেরও ছিল। হি ওয়াজ দ্য ফার্স্ট প্লেয়ার টু ক্লেম 200 ওডিআইস উইকেটস, সে প্রথম ছিল প্লেয়ার যে 200টা ওডিআই উইকেট নিয়েছে, অ্যান্ড রিমেইন্স দ্য অনলি ক্রিকেটার টু স্কোর ওভার 5000 টেস্ট রানস while taking more than 400 test wickets. He also served as India's national coach and was honored as Wisden's Indian Cricketer of the Century 2002. In 2010, he was inducted into the ICC Cricket Hall of Fame, reflecting his remarkable contribution to Indian cricket. দেখো, এখানে তোমাদের আমি তো পড়ে বোঝালাম, এরপরে আমি যে ক্লাসগুলো দিতে থাকবো আমি ভিডিওর মধ্যেই লিখে লিখে তোমাদের মানে লিখে দেখাবো বা লিখে বোঝাবো তোমাদের, তাহলে তোমাদের আরও করতে আরও সুবিধা হবে। এরকম এর মধ্যে আমি ধরো কোশ্চেন রয়েছে, আমি লিখে তোমাদের এখানে পড়ে শোনাচ্ছি, এর থেকে ভালো মানে কাজে দেবে বা তোমাদের হেল্প হবে সব থেকে বেশি যখন আমি পড়ে লিখে বোঝাবো। সেটা আমি সেই ভিডিও তোমাদের আলাদা দেবো, প্রেসির ওপর যখন ভিডিও দেবো তখন আমি সেই ভিডিওগুলো কিন্তু দেবো, ঠিক আছে? তো দেখো, তারপরেও রয়েছে একটা রিপোর্ট রাইটিং, এটাও 40 মার্কের, 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কি বলছে দেখো, অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইউর কো সার্কুলার অ্যাক্টিভিটিস ক্লাব ইউ ভিজিটেড এ স্লাম এরিয়া ইন ইউর সিটি ওয়ার দ্য পিপল সাফার্ড এ গ্রেট লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি ইন আ ম্যাসিভ ফায়ার। একটা ম্যাসিভ অনেক আগুন লেগে গেছিলো, এর মধ্যে কী হয়েছে, একটা স্লামের মধ্যে, স্লাম এরিয়াতে। তো একটা ক্লাবের মেম্বার হয়ে, সেক্রেটারি হয়ে আর কি, তোমার লিখতে হবে। দ্য স্টুডেন্টস অফ স্কুলস অ্যান্ড কলেজেস অফ দ্য এরিয়ার মধ্যে যত স্কুল কলেজের স্টুডেন্টস ছিল, রেন্ডার্ড দেয়ার সার্ভিসেস, তাদের কিন্তু শ্রম বা সেবা দিয়েছে সেখানে, সহযোগিতা করেছে, অ্যান্ড ম্যাটেরিয়াল হেল্প টু দ্য ভিকটিমস, যারা ভিকটিম ছিল তাদের কিন্তু ম্যাটেরিয়াল হেল্পও দিয়েছে। ম্যাটেরিয়াল হেল্প বলতে তোমাদের কী বোঝো, যখন শেল্টার দেওয়া, তাদের ঘর পুড়ে গেছে তাদের শেল্টার দেওয়া, মেডিসিন, ফুড, এসব কী হবে, ওন্ডেড ছিল, আহত ছিল, তাদের জন্য মেডিসিন, ক্ষুধার্ত থাকবে তারা, তাদের জন্য ফুড, এগুলোই হবে ম্যাটেরিয়াল হেল্প, এগুলোই আমাদের লিখতে হবে বুঝে, ঠিক আছে? রাইট আ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস ফর এ লোকাল নিউজ পেপার, একটা লোকাল নিউজ পেপারের জন্য তোমার একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। রাইট XYZ ইন লিউ অফ ইউর নেম, অ্যাড্রেস এটসেট্রা ইফ নিডেড, যদি কোনো নেম অ্যাড্রেসের এসব দরকার পড়ে তখন আমাদের কী লিখতে হবে, আসল নামের পরিবর্তে XY বা Z এই সমস্ত ব্যবহার করতে হবে। তো সবার প্রথমে আমাদের দিতে হবে একটা হেডিং বা একটা টাইটেল দিতে হবে। দেখো, এটা পড়ে বুঝতেই পেরে গেছো যে কী বিষয়ে আমাদের রিপোর্ট রাইটিং লিখতে হবে। তো যে হেডিংটা দিয়েছি দেখো, স্টুডেন্টস এক্সটেন্ড হেল্পিং হ্যান্ডস টু ফায়ার ভিকটিমস। তো এখানে দেখো, হেডিংটা বা টাইটেলটা লেখার ক্ষেত্রে মনে রাখবে প্রত্যেকটা ওয়ার্ড, তুমি যতগুলো ওয়ার্ড রয়েছে তার মধ্যে প্রত্যেকটা লেটার তোমার ক্যাপিটালে তুমি দিতে পারো, আর যদি ক্যাপিটালে প্রত্যেকটা না রাখো, প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল লেটার, শুরুর যে লেটারগুলো সেগুলো ক্যাপিটালে রাখতে হবে। প্রিপোজিশন যেরকম এখানে রয়েছে টু, এই প্রিপোজিশন বা আর্টিকেল থাকলে এগুলো আমরা বাদ দিতে পারি। প্রথমে যদি থাকে প্রিপোজিশন বা আর্টিকেল তখন আমাদের কিন্তু ক্যাপিটালেই রাখতে হবে। আর এখানে আমরা প্রথমে শুরু করবো, প্রথমে সিটির নাম, তারপর ডেট দিতে হবে। এখানে কোনো ডেট দেওয়া নেই, তাই যে ডেটে তুমি লিখছো সেই ডেটটাই লিখবে, তারপর একটা কোলন দিয়ে দেবে, আর কিছু কিন্তু না, ঠিক আছে? এটাই নিয়ম লেখার। তারপরে দেখো, এটা লিখেছি, এটা পড়ে শোনাচ্ছি। আর ডেভাস্টেটিং ফায়ার রিসেন্টলি ব্রোক আউট ইন আ নিয়ারবাই স্লাম এরিয়া, একটা নিয়ারবাই কাছের একটা স্লাম এরিয়াতে ভয়াবহ একটা আগুন লেগেছে, ডিস্ট্রয়িং সেভারেল হার্টস অ্যান্ড কজিং হেভি লস অফ লাইফ, অনেক হার্ট পুড়ে ঘর ধ্বংস হয়ে গেছে এবং অনেক জীবনেও কিন্তু ক্ষতি এসছে, অ্যান্ড প্রপার্টি। দ্য ভিকটিমস ওয়ার লেফট হোমলেস অ্যান্ড ইন আর্জেন্ট নিড অফ ফুড, ক্লথিং অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স। যে ভিকটিমরা রয়েছে তারা হোমলেস হয়ে গেছে, ঘর বাড়ি পুড়ে গেছে তাদের, তাই আর্জেন্ট নিডে রয়েছে ফুড, ক্লথিং অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স। আবার ওয়াই ক্লাব, দেখো এখানে কোনো নামের আগে XY, সব জায়গার নামের আগে দিয়েছি X,
তাই ক্লাবের নামের মধ্যে দিয়েছি ওয়াই। আওয়ার ওয়াই ক্লাব অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য রিলিফ ওয়ার্ক বাই অর্গানাইজিং donation drives and encouraging students to contribute generously. Students from various schools and colleges of the city came forward to help the affected families. They collected essential items such as clothes, blankets, medicines, dry food, drinking water, and other daily necessities. Many volunteers also assisted the local administration and medical teams in distributing relief materials and providing first aid to the injured. The efforts of the student volunteers brought hope and comfort to the victims during the difficult time. The incident highlighted the importance of compassion, unity, and social responsibility. The timely support extended by the students proved that collective efforts can make a significant difference in helping people recover from disasters. বুঝতে পারলে? তো এরকমভাবে 200 ওয়ার্ডের মধ্যে তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিং লিখতে হবে। তারপরে যেগুলো রয়েছে দেখো, সিঙ্গেল অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে রয়েছে। এখানে প্রত্যেকটা 2 মার্ক করে রয়েছে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম অপশনস উইদিন ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে অপশনগুলো দেওয়া তার থেকে চুজ করে লিখতে হবে। ওকে, প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে, গার্ল পাওয়ার ইজ আ 90s ওয়ে অফ ড্যাশ ইট। সেইড না সেইং, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন যেটা রয়েছে লাস্টে, সেইং। গার্ল পাওয়ারটা কি? ইজ এ 90s ওয়ে অফ সেইং ইট, এই কথাটাই হয়। ঠিক আছে, সো 90s ওয়ে অফ সেইং এর কথাটার মানে হলো ফেমিনিজম। ওকে, তারপরে দেখো তারপরের কোশ্চেন বি যেটা রয়েছে, ইংলিশ ক্যান বেস্ট ড্যাশ দ্য নিডস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ ইটস ভাষাস। ইন্ডিয়াতে যতগুলো ভাষা রয়েছে তার মধ্যে ইংলিশও কী করতে পারে? ইংলিশ ক্যান বেস্ট কী হবে? সার্ভ না সার্ভ? ইংলিশ ক্যান অবভিয়াসলি, তারপরে কী হয়? মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা রয়েছে সার্ভ, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইংলিশ ক্যান বেস্ট সার্ভ দ্য নিড অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ ইটস ভাষাস। তো সার্ভ হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো সি, দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ফর্ম অফ উইটনেস। দ্য ন্যারেটিভ, যে ন্যারেটিভটা রয়েছে অফেন প্রায়শই কী করে? টেকিং, টেক্স না টেকেন, কোনটা হবে? দ্য ন্যারেটিভ টেকিং কখন দেবো? যদি আমরা মানে হেল্পিং ভার্ব যখন থাকে, কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন ইউজ করি তখন আমরা আইএনজি ইউজ করি। এটা কোন টেন্সে রয়েছে? পাস্টেও নেই যে আমরা টেকেন দেবো, এটাও হবে না। টেকিংও এখানে হবে না। তো কী হবে? প্রেজেন্টেই রয়েছে। দ্য ন্যারেটিভ অফেন টেক্স দ্য ফর্ম অফ উইটনেস। ন্যারেটিভ প্রায়শই কী করে? যে উইটনেস, প্রত্যক্ষ সাক্ষী, সেটাই কিন্তু নেয়। ওকে, তারপর দেখো নাম্বার ডি, ইন ইউর পোয়েমস দ্য কোয়েশ্চেন নেভার ড্যাশ অ্যারাইজেস না অ্যারাউজড। তোমার পোয়েমগুলোর মধ্যে কখনই যে কোয়েশ্চেনটা অ্যারাইজ হয়নি, নেভার অ্যারাউজড। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার ই, আ ফিউ অফ দিস ড্যাশ ইন্টু ইংলিশ বাট মাচ মোর নিডস টু বি ডান। আ ফিউ অফ দিস কী করা হয়েছে? ট্রান্সলেট করা হয়েছে। হ্যাড ট্রান্সলেটেড তো দেবো না, কারণ কারোর দ্বারা করা হয়েছে এরকম বলছি। প্যাসিভ ভয়েসে রাখতে হবে। প্যাসিভ ভয়েসে একটাই আছে, হ্যাভ বিন ট্রান্সলেটেড। ঠিক আছে, যদি আমি দিই হ্যাড ট্রান্সলেটেড, ফিউ অফ দিস হ্যাড ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ, কারোর দ্বারাই তো করা হয় ট্রান্সলেশন, এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তো হ্যাভ বিন ট্রান্সলেটেড, হ্যাজ ট্রান্সলেটিংও হবে না। ওকে, তারপরে দেখো এখানে 5টা হয়ে গেছে। তারপরে রয়েছে কারেকশন করতে হবে সেন্টেন্সের। কারেক্ট এনি 5 অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অনেকগুলো দেওয়া রয়েছে এখানে, মোট 8টা দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো 5টা করতে হবে তোমার। 8টাই করে দেওয়া রয়েছে। দেখো এটা কোশ্চেনে যেটা ছিল এতে, দেখো মাইসেলফ আই অ্যাম বাসুধারা, এটাকে আমাদের ঠিক করতে হবে। এখানে ভুল রয়েছে। দেখো মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফ প্রোনাউন বলি আমরা, এটাকে কিন্তু কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারি না, বা এই সেন্টেন্সের মধ্যে মাইসেলফের কোনো দরকারই নেই। কি বলছে? আমি তোমার ধরো কেউ নাম জিজ্ঞেস করেছে তোমাকে, কি বলবে? মাই নেম ইজ বাসুধারা, তোমার নাম ধরো বাসুধারা, মাই নেম ইজ বাসুধারা বলবে। মাইসেলফ আই অ্যাম বাসুধারা, এটা কোনো কথা না। তো কারেক্ট কী করে লিখতে হবে? মানে কারেক্ট কী হবে? মাই নেম ইজ বাসুধারা বা আই অ্যাম বাসুধারা। ওকে, তারপরে দেখো নাম্বার বি,
আই অ্যাম হ্যাভিং 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। এই সেন্টেন্সটাও ভুল রয়েছে। কি বলি আমরা? আই হ্যাভ 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। একদমই ইজি ইজি। তারপর নাম্বার সি দেখো, লাস্ট বিফোর ইয়ার শি গট ভেরি গুড মার্কস। লাস্ট বিফোর ইয়ার, এরকম কোনো কথাই হয় না লাস্ট বিফোর ইয়ার। লাস্ট ইয়ার বিফোর বলতে পারি, ঠিক আছে। দ্য ইয়ার বিফোর লাস্ট এটাও বলতে পারি। দেখো লাস্ট ইয়ার বিফোর গত বছরের আগে আর কি, বা দ্য ইয়ার বিফোর লাস্ট গত যে বছর ছিল তার আগে। শি গট ভেরি গুড মার্কস হয়ে গেল। দ্য লাস্ট বিফোর ইয়ার এর কোনো কথাই, এর কোনো মিনিংই হয় না, ঠিক আছে, কথাটা সম্পূর্ণই ভুল। তারপরে দেখো নাম্বার ডি, আই ক্যান নট কোপ আপ উইথ দিস প্রেশার। দেখো কোপ আপ উইথ হয় না, কথাটা হয় কোপ উইথ। কোপ আপ উইথ বলতে কোনো কথাই নেই, কোপ আপ উইথ এটা একদম ভুল ইংলিশ। কথাটা কী হবে? কোপ উইথ। আই ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, এই প্রেশারটা আমি আর সাথে মিলিয়ে আমি চলতে পারছি না। কোপ উইথ, আই ক্যান নট কোপ উইথ দিস প্রেশার। কোপ আপ উইথ বলে কিছু হয় না। তারপরে দেখো নাম্বার ই, আই কাম টু অফিস বাই ওয়াক। আই কাম টু অফিস বাই ওয়াক, না বাই ওয়াকিং। হেঁটে আসি, বাই ওয়াক না, কথাটা হয় বাই ওয়াকিং। তারপর নাম্বার এফ দেখো, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ। তোমার ঘড়িতে কটা বাজে? ইন ইউর ওয়াচ বলতে কি তোমার ঘড়ির ভেতর হোয়াট আ টাইম, এটা হয় না তোমার ঘড়িতে কটা বাজে। সে কথাটা কী হয়? বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এখানে প্রিপোজিশনাল এরর আছে, ইন হবে না, এখানে হবে বাই। তারপরে দেখো নাম্বার জি, আওয়ার ক্লাসরুম ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর। ইন বলতে কী বোঝায়? কোনো কিছুর ভেতরে, ঠিক আছে। তো সেকেন্ড ফ্লোরের ভেতরে না, সেকেন্ড ফ্লোরের ওপরে হয় না ক্লাস। আওয়ার ক্লাস ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরের ওপরে, ঠিক আছে। মানে সেকেন্ড ফ্লোরে আমরা তখন এই প্রিপোজিশন অন ইউজ করি, এখানে ইন ইউজ হবে না। যদি ক্লাসের ভেতরে বোঝাতো তখন ইন ক্লাসরুম বলতে পারতাম আমরা, ঠিক আছে। সেকেন্ড ফ্লোরে বলতে এখানে অন দ্য সেকেন্ড ফ্লোর। তারপর নাম্বার 5 দেখো, শি ইজ ম্যারিড উইথ আ প্যারোচিয়াল পোয়েট ফ্রম ঝাড়খণ্ড না, ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের একটা ছোট একটা কবিকে সে বিয়ে করেছে। শি ইজ ম্যারিড টু হবে অবভিয়াস। সবসময় কী করবে? অলওয়েজ ম্যারিডের পরে টু ইউজ করে। ম্যারিডের পরে উইথ হয় না, এটা না, উইথও হয়। কখন হয়? যেরকম বলি সে শি ইজ ম্যারিড উইথ 3 চিলড্রেন, মানে সে বিয়ে করেছে, সাথে 3টে ছেলেও রয়েছে, মানে চিলড্রেন বলতে 3টে ছেলে মেয়েও রয়েছে আর কি, ঠিক আছে, তখন আমরা উইথ ইউজ করি। এখানে কিন্তু সবসময় মনে রাখবে ম্যারিড টু। তারপরেরগুলো দেখো এখানে কি রয়েছে, মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ এনি 5 অফ দ্য ফলোয়িং ফ্রেসেস অর ইডিওমেটিক এক্সপ্রেশন। যে ইডিয়মস রয়েছে এগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে মিনিংফুল। সো এখানে সবার প্রথমে যেটা রয়েছে দেখো, স্যাট অন দ্য ফেন্স। এর মিনিংটা কি? মিনিংটা সবার প্রথমে আমরা দেখি। এর মিনিং হলো টু অ্যাভয়েড টেকিং সাইডস অর মেকিং ডিসিশন বিটুইন টু অপোজিং ভিউজ। দুজন পার্টি রয়েছে, তার মধ্যে কারোরই পক্ষ না নেওয়া। এরকম ফেন্স, ধরো একটা বেড়া, ফেন্সিং মানে কি বেড়া, ঠিক আছে, ফেন্স। এই পাশে এক দল, এই পাশে এক দল, তো ওই দুই দলের কারোরই এই বেড়ার মধ্যে ওপরেই ফেন্সিংয়ের ওপরেই বসে রয়েছে, সে দুটোর কারোরই পক্ষপাতিত্ব নিচ্ছে না, ঠিক আছে। সো এটা হবে এই মিনিং। সো এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স তৈরি করি, দেখো, হি স্যাট অন দ্য ফেন্স ইনস্টিড অফ সাপোর্টিং ইদার সাইড ডিউরিং দ্য ফাইট। যখন মারামারি ঝামেলাটা হচ্ছিল তখন কিন্তু সে কারোরই পক্ষ নেয়নি। তারপর নাম্বার বি দেখো, ওয়ান্স ইন আ ব্লু মুন। আই ভিজিট ওয়ান্স ইন আ ব্লু মুন, এর মানেটা দেখো সবার প্রথমে। মিনিংটা কি? সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, যেটা খুব রেয়ার হয়, খুব দুর্লভ ঘটনা, ঠিক আছে। সেন্টেন্সের ইউজ দেখো, আই ভিজিট মাই হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন বিকজ আই লিভ অ্যাব্রড। আমি বিদেশে থাকি, তাই আমার হোম টাউনে ভিজিট করা খুব রেয়ার হয়। তারপর নাম্বার সি দেখো, কাম রেইন অর শাইন। কাম রেইন অর শাইন এর মিনিংটা কি? টু কন্টিনিউ অ্যান অ্যাকশন রিগার্ডলেস অফ দ্য সার্কামস্ট্যান্সেস, ওয়েদার অ্যান্ড অবস্ট্যাকলস। যতই বাধা হোক না কেন, বাধা বিঘ্ন থাকুক না কেন, কোনো কিছু একটা করা, সব কিছু উপেক্ষা করে, ঠিক আছে, সেটাকে আমরা বলি কাম রেইন অর শাইন। রোহিত স্টাডিজ হার্ড ওয়েদার ইট কামস রেইন অর শাইন। রোহিত অনেক পড়াশোনা করে, সে এখানে সে যতই অবস্ট্যাকলস আসুক না কেন, ঠিক আছে, কন্টিনিউ রাখে সে তার পড়াটা। তারপরে দেখো নাম্বার ডি, টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, মানে একটা সন্দেহের সাথে কিছু একটা নেওয়া, পুরোপুরি বিশ্বাস না করে। টু ভিউ ক্লেম উইথ স্পেকটিসিজম। ওকে, সেন্টেন্সে ইউজ দেখো, ইউ শুড টেক
You should take his promises with a pinch of salt because he often fails to keep them. তোমার কি উচিত? সে যে প্রমিস করছে সেটাকে একটু সন্দেহের সাথেই নেওয়া, পুরোপুরি বিশ্বাস না করা। কারণ কি, হি অফেন ফেইলস টু কিপ দেম, মানে সে প্রমিস করে সেটাকে রাখতে কিন্তু ব্যর্থ হয়। তারপরে দেখো, হিট দ্য হে। হিট দ্য হে মানে কি? টু গো টু বেড অর গো টু স্লিপ, ঘুমাতে যাওয়া। হিট দ্য হে বলতে সেন্টেন্সের ইউজ দেখো, আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টুমোরো মর্নিং, কালকে সকালে আমার তাড়াতাড়ি উঠতে হবে, সো আই এম গোয়িং টু হিট দ্য হে আর্লি টু নাইট। ওকে, তারপরে দেখো হ্যাং অন। হ্যাং অন এর মানে কি? ওয়েট ফর আ শর্ট টাইম। হ্যাং অন ফর সাম টাইম, আই এম গোয়িং ফর লাঞ্চ নাও, আমি এখন লাঞ্চ করতে যাচ্ছি, তার জন্য কিছু সময় অপেক্ষা করো। গেট রিড অফ মানে পরিত্রাণ পাওয়া, টু রিমুভ, থ্রো অ্যাওয়ে অর ফ্রি ওয়ান সেলফ ফ্রম সামথিং আনওয়ান্টেড। সেন্টেন্স ইউজ দেখো, উই নিড টু গেট রিড অফ আওয়ার প্রেজেন্ট প্রবলেম সুন। আমাদের যে প্রেজেন্ট প্রবলেম রয়েছে থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে খুব তাড়াতাড়ি, বিকজ দ্য ফিউচার ইজ মোর স্কেয়ারি, ফিউচারটা আরও ভয়াবহ। তারপরে লাস্টেরটা দেখো, ফল অ্যাপার্ট। ফল অ্যাপার্ট এর মানে কি? টু লস কন্ট্রোল ইমোশনালি অর টু ব্রেক ইন্টু পিসেস। ফল অ্যাপার্ট মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া বা ভেঙে পড়া, ইমোশনালি দুটোই বোঝায়। আফটার হিয়ারিং দ্য স্যাড নিউজ শি বিগ্যান টু ফল অ্যাপার্ট ইমোশনালি। ওকে, লাস্টে দেখি আর আসে কিনা, আর নেই কোনো কোয়েশ্চেন। এই কটাই 150 মার্কের আমাদের এক্সামের মধ্যে এরকমই লিখতে হবে, এরকমই কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? তোমাদের যখন প্রিলি হয়ে যাবে এক্সাম, আমি এরপরে তোমাদের মেইন এক্সামের জন্য ক্লাস দিতে থাকবো, সেগুলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারো। আর আজকের জন্য এইটুকুই থাক, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে। আজকের জন্য এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।